হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হচ্ছে প্রবাসে বলা যায় যে আমার সাথের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কালকে থেকে অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য কোনো আপডেট দেওয়া হয়। কালকে অনেক জোগাড় যন্ত্র আমরা তিনজনে মিলে ওই বিকালবেলা থেকে শুরু করে দিয়েছিলাম, আর আজকে ভোর 4টের সময় উঠে বাদবাকি রান্নাবান্না করেছি। তো সেই সব করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 11:30। আমরা রেডি হয়ে নিচে এসেছি। এখন লোকজন তেমন আসেনি, তাই ভাবলাম কিছু ছবি তুলে নিই। সবাই এলে তো আর ছবি তোলার কোনো অবকাশ থাকবে না, তো তাই জন্য এখন কিছু ছবি তুলতে নিচের ওই পার্কখানাতে এলাম। নিজেদের বাড়িতে সে ছোট হোক বা বড়, যে কোনো অনুষ্ঠান আয়োজন করলে খুব ব্যস্ত হয়ে পড়তে হয়। এই জন্যই অত ভিডিও বা ছবি তোলার অবকাশ আমরা প্রথম দিন পাইনি। তার মাঝেও আপনাদের কথা মাথায় রেখে আর এই স্মৃতিটাকে সারা জীবনের মতো ধরে রাখার জন্য আমি একটু একটু করে ভিডিও করেছি। ছোট ছোট সেই সমস্ত ভিডিও আজকে জুড়ে একটা বড় ভ্লগ তৈরি করলাম। আগের দিন রাত্রেবেলায় অনেক কাজ গুছিয়ে রেখেছি। ওই যেমন সবজি কাটা, বাটনা বাটা, মাছ ধোয়া, ঘর পরিষ্কার থেকে শুরু করে কয়েকটা রান্নাবান্নার অর্ধেকটা সেরে রাখা। এই এখন যেমন কাঞ্চন আবার মাছ কাটছে। ইলিশ মাছ এত ছোট জায়গায় কাটলে দেখবেন খুব অগোছালো হয়, আর ইলিশ মাছের একটা আলাদা আষ্টালো গন্ধ থাকে। সেটার জন্যই তো এই কিচেন ক্লিন না করে কিছুতেই ঘুমোতে যাওয়া যাবে না। আবার কালকে অনেক ভোর ভোর উঠতে হবে রান্না বান্নার জন্য। গতকালকে তিনজন মিলে কাজকর্ম করেছি, কিন্তু তারপরেও সব সেরে উঠতে উঠতেই রাত বেজে গিয়েছিল প্রায় 11:30। অত রাতে আর কি করতাম, তাই জন্য ডাল, আলু সিদ্ধ আর মাছের তেল ভাজা দিয়ে ডিনার করে যে যার মতো বিশ্রাম নিতে চলে গিয়েছিলাম। দাদাকে বলেছিলাম তুই বেলা 9টার পরেই আসিস, আর ভোর 4টের সময় উঠে আমি আর কাঞ্চন সমস্ত রান্না এরই মধ্যে রেডি করে ফেলেছি। অতিথিরা আসার আগে খাবারগুলো আবার গরম করে পরিবেশন করা হবে। এইদিকে আবার আমি ভাতও বসিয়ে দিয়েছি। বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে বাসমতি চালের ভাত বসিয়েছি। এইগুলো কাঞ্চন সেই শুক্রবার রাতে করেছে। এরকম ব্যাকড্রপ কিনে নিজে থেকে সবকিছু ডেকোরেশন করেছে। আর নিচে যে বেলুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত বেলুনস আমার দাদা ফু ফু করে ফুলিয়ে ফুলিয়ে তারপর সব সাজিয়ে আমরা টেম্পোরারিলি বিছিয়েছি, আর যাতে ছবিগুলো বা খাওয়া দাওয়ার সময় একটুখানি ফটোগুলো ভালো আসে এই কারণে। আর আমাদের যেখানে ডাইনিং টেবিলটা ছিল আপনারা দেখতে পেয়েছিলেন লিভিং এরিয়াতে, সেখানে এই সমস্ত সেট আপ করা হয়েছে। আর বাকি সব সাজগোজ গুলো সব দিদিরা বা বান্ধবীরা এলে ওরাই করবে। আর ওদিকে দাদা আছে আবার লুচি ভাজবে, লুচি না সরি, ওদিকে হচ্ছে নানপুরি ভাজা হবে। সকালবেলা নানপুরি আর চানা মশলার একটা খাবার, আর চুষি পায়েসও থাকবে। যাই হোক, সেই মেনিউ গুলো আপনাদের পরে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন আমি কেমন ভাবে শাড়িটা পরেছি। ওই 8 পৌড়ে করে শাড়ি না আমি খুব একটা সামলাতে পারতাম না এই সময়। এমনিতে এই সময় আমার সমস্ত ড্রেস, ব্লাউজেস সবকিছু একদম এলোমেলো হয়ে গিয়েছে, আমি লুজ হয়ে গিয়েছে। তো ওই কারণে আমি যেটা পেয়েছি কমফোর্টেবল এটাই পরেছি, খুব নরম একটা শাড়ি। আর আমি আর কাঞ্চন আজকে দুজনেই আমরা ম্যাচ করে পড়েছি। আর ওদিকে চলছে গান। কাঞ্চন বলছে চলো আমরা গানে গানে একটুখানি কোমর দোলাই। আজকের অনুষ্ঠানে 15 জনের মতো আয়োজন রয়েছে। তো অনেকে দূর থেকেও আসবেন, আবার কেউ কেউ কাছেরও রয়েছে। সবার আসতে এখনো বেশ কিছুক্ষণ সময় বাকি। তো ভাবছিলাম এই ফাঁকা সময়টিতে কি করা যায়। দুজনে মিলে হালকা করে হিন্দি গান চালিয়ে একটু কোমর দোলাচ্ছিলাম। আমাদের সবার জীবনেই সময় হয়তো ঘুরে ফিরে আসবে ঠিকই, তবে এই স্মৃতিগুলো আর কখনোই ফিরে পাবো না। সকালবেলার খাবারে সবার জন্য থাকবে চানা পনির, আর থাকবে নানপুরি, সঙ্গে চুষির পায়েস। একে একে অতিথিরা যখন আসতে শুরু করবেন, তখন আবার এই নানপুরি ভাজতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তার কারণ বাড়িতে অতিথি এলে তো খালি মুখে তাদের বসিয়ে রাখা যায় না। তাই জন্য কয়েকটা নানপুরি এখানে আমি বেলে দিচ্ছি, আর ওদিকে দাদা ভাজছে। নানপুরির জন্য এই ময়দাটাও কালকে রাতেই মেখে রাখা হয়েছিল। এর মধ্যে ইস্ট রয়েছে টক দই, কালো জিরে আর বেশ কয়েকটা উপকরণ। এত ভালো সুন্দর মাখা হয়েছে, ব্যাপারটা সারা রাত ফ্রিজেই ছিল, তাই জন্য এখন বেলতে আরো বেশি সুবিধা হচ্ছে। এত সব আয়োজন আমার আর কাঞ্চনের একার পক্ষে কখনোই করা সম্ভব হতো না, যদি না দাদা থাকতো। হ্যাঁ, আমরা হয়তো করতে পারতাম, তবে এত স্মুথলি এত সুন্দর পরিসরে কখনোই করা সম্ভব হতো না। সবাই মিলে হাতে হাতে ছোট ছোট কাজগুলো ভাগ করে নিয়েছি বলেই ব্যাপারটা এত সুন্দরভাবে আয়োজন করতে পেরেছি। খুব কাছের বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়েই আজকের ছোট্ট অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ঠিকই, তবে সবাই মিলে যে এত আনন্দ হবে তা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি।
আজকে বাড়ির অনুষ্ঠানের প্রথম খুদে সদস্য এসে হাজির। তোমার নাম বলে দাও সোনা, নাম কি? তোমার নাম বলে দাও। হ্যাঁ, ওর নাম কৃতিকা পাল। খুব সুন্দর। আমাদের ন্যান্সির থেকেও মাত্র 4 মাসের ছোট, আমাদের চিনির থেকে মাত্র 4 মাসের ছোট। কি সুন্দর। আমি ন্যান্সি বলে ডেকে ফেলেছি তোমাকে সন্টুরি, আমি তোমাকে ন্যান্সি বলে ডেকে ফেলেছি। তুমি জানো ন্যান্সি কার নাম? একজন দিদির নাম ন্যান্সি। দিদির নাম ন্যান্সি? হ্যাঁ, দিদির নাম ন্যান্সি। চলো। প্রায় সমস্ত অতিথিরা এসেই হাজির। সবাই এঘর ও ঘরে বসে খাওয়া দাওয়া করছে, আবার কেউ বা গল্প করছে। আর এই ফাঁকে ওই যে পুচকির মা, এই দিদি, ইনি আবার আমার খাবার দাবারগুলো সমস্ত গুছিয়ে দিচ্ছে। যেহেতু রান্নাঘরে জায়গাটা অনেকটাই কম, তাই জন্য দাদা সমস্ত খাবার গরম করে ওনাকে এই কার্পেটের ওপরই দিয়ে দিলেন, যাতে ওনার বেড়ে নিতে সুবিধা হয়। ভেবেছিলাম একটা একটা করে সব খাবার গরম করার সময় আপনাদেরকে মেনুগুলো জানিয়ে দেব, তবে এত ব্যস্ত হয়ে পড়েছি সবাইকে দেখাশোনা করা, কথা বলা, গল্প করা, বাড়িতে লোকজন আসলে যেটা হয় আর কি, তাই আর আলাদা করে দেখাতে পারলাম না ঠিকই। তবে চলুন এখন একে একে জানিয়ে দিই আজকের খাবারে কি কি আয়োজন করা হয়েছে। যেমনটা আগে বললাম, সকালবেলার খাবারে সবার জন্য ছিল গরম গরম নানপুরির সাথে চানা পনির চুষির পায়েস, আর দুপুরবেলার খাবারে ছিল 5 রকমের ভাজার সাথে ভাত, লেবু, লবণ, তার সঙ্গে স্যালাড তো থাকেই, আর ছিল সবজি দিয়ে মুগ ডাল, ডালের সাথে মুচমুচে চিপস, আর ছিল দুধ শুক্তো, সাথে ইঁচড় চিংড়ি, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়, রসমালাই, আর শেষ পাতে গোবিন্দভোগ চাল দিয়ে বানানো খেজুর গুড়ের পায়েস। আরো বেশ কয়েকটা ছোট্টখাট্টো কুচকাচ খাবারও ছিল। আজকের এই স্বাদের অনুষ্ঠান উপলক্ষে আবার এই ছোট্ট করে কেকটা আনা হয়েছিল। দিদিরা হাতে হাতে সমস্ত খাবারগুলো সুন্দর করে গুছিয়ে দিলেন। আর এখানে না 5 রকমের ভাজা যে ছিল, এটা শুধুমাত্র আমার জন্যই করা হয়েছিল, যেখানে কুমড়ো, আলু, বেগুন, উচ্ছে, আর ছিল মাছের মাথা ভাজা, আর একটু ঢেঁড়স ভাজাও ছিল। আমরা যারা প্রবাসী তারা পরিবার ছেড়ে বছরের পর বছর অন্য দেশেই দিন কাটাই, আর তখন প্রিয়জন বা পরিবার পরিজন হয়ে যায় এই কাছের মানুষজন আর বন্ধু বান্ধবরাই। আমি কিন্তু স্বভাবগতভাবে বেশ জলি, ছটফটে আর খুব কথা বলা একটা মেয়ে। বেশ চঞ্চলও ছিলাম ছোটবেলায়, তবে জানি না আজকে কেন আমার এত লজ্জা করছে। অন্য সময় এত লজ্জা পাই না ঠিকই, তবে এত মানুষের মাঝখানে আমাকে ঘিরে যেহেতু এত নিয়ম কানুন চলছে, তাই হয়তো একটু লজ্জা লজ্জা পাচ্ছি। যাই হোক, সমস্ত নিয়ম শুরুর আগে কেমন যেন সবাই চুপচাপ আর সিরিয়াস হয়ে গিয়েছে। নিয়ম শুরুর আগে ঠাকুরকে প্রণাম করে তারপর সবকিছু পালনের পালা। আজকে বাড়িতে যত মেয়েরা আমরা উপস্থিত রয়েছি, তাদের মধ্যে সব থেকে বড় হলেন এই দিদি। তাই তো উনি ওনার হাত দিয়ে সমস্ত নিয়ম কানুন একে একে পালন করছেন। আসলে আমরা ছোটরা যতই বড় হয়ে যায় না কেন, অভিজ্ঞতার দিক দিয়ে ছোটরা আমরা সারা জীবন বড়দের থেকে ছোটই রয়ে যাব। সবার প্রথমে যে নিয়মটি পালন করা হয়েছে সেটি হলো, এই 2 পাত্রের মধ্যে ছিল একটায় নোড়া, অন্যটিতে প্রদীপ। আমি তুলেছিলাম নোড়া। প্রবাদ অনুযায়ী নোড়া তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে মেয়ে। তবে এসব নিয়ম মানুষের তৈরি নিয়ম ছাড়া আর কিচ্ছু না। বাস্তবে যা হবার সেটাই হবে, আর মা হিসাবে আমার গর্ভে যেই থাকুক না কেন, ছেলে বা মেয়ে, সেই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমার এই স্পেশাল দিনে আমার মা, শাশুড়ি মা, তারাই সমস্তটা নিয়ম কানুন করত। তারাই যখন আমার কাছে নেই, তখন আর এত কিছু পালন করব না, এমনটাই আমি প্রথম ভেবেছিলাম। তবে কাঞ্চন আমাকে বলেছিল, না, এমন সুন্দর দিন জীবনে আর 2 দিন ফিরে আসবে না, তাই ছোট্ট করে হলেও পালন তো করতেই হবে। আর 2 বাড়ির দিক থেকে গুরুজন বলতে 4 জনের মধ্যে কেউই যখন উপস্থিত নেই, সবার প্রথমে ওই কারণে দাদাই আমাকে আশীর্বাদ করছে। এ বেটাও কিছু জানে না, পারে না, বোঝে না কখন কোনটা দিতে হয়, তো পাশ থেকে সব দিদিরা বলে বলে দিচ্ছে, আর ও একে একে করছে। সবার শেষে একটুখানি চুষির পায়েস খাইয়ে দিল। আমি আবার ওকে বলছিলাম, দেখ, আশীর্বাদ করলি ঠিকই, তার বিনিময়ে কিন্তু আমি প্রণাম করতে পারবো না। ও আমাকে বলল, ঠিক আছে, প্রণাম করতে হবে না, তুই হ্যান্ডশেকটাই কর। আমি আর ও পিঠোপিঠি ভাই বোন না হলেও ছোটবেলা থেকে আমরা অনেক মারামারি করে বড় হয়েছি, এই কারণে এসব প্রণাম আমাদের মধ্যে খুব একটা আসে না। আসলে দাদার সাথে না আমার দাদা বোনের সম্পর্ক কম, বন্ধুর সম্পর্ক বেশি।
গোটা এই প্রেগনেন্সি জুড়ে আমি যদি কারো কাছ থেকে সব থেকে বেশি মানসিক উৎসাহ পেয়ে থাকি, সে হলো একমাত্র আমার বর। আপনি পৃথিবীর যে প্রান্তে যেমন পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, যদি আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনার মনের মতো হয়, যদি সে সবসময় আপনার পাশে থাকে, আপনাকে বোঝে, আপনাকে উৎসাহ দেয় নানান কাজে, দেখবেন জীবনের অর্ধেক সমস্যাই তখন এমনিতেই সলভ হয়ে যায়। আজকের এই ভিডিওখানা এডিট করতে গিয়ে আমি নিজেকে দেখছি আর অবাক হচ্ছি। যেই মেয়ে প্রথম একটু কিছু করতে পারতো না, এক গ্লাস জলও গড়িয়ে খেতে পারতো না, সারাদিন বমি করে অসুস্থতায় অন্ধকার ঘরে মরার মতো পড়ে থাকতো, সেই মেয়ে আজকে সারাদিন রান্না বান্না করে এত সমস্ত হইহুল্লোড়ের মাঝেও দিব্যি বসে বসে আশীর্বাদ দিচ্ছে। আসলে সময় আর পরিস্থিতি হয়তো মানুষকে সব রকমের প্রতিকূলতা অতিক্রম করতে শিখিয়ে দেয়। এটা করতে হবে। ছেলেরা নাকি কেটে যাচ্ছে। আমাদের আমরা পাশে বসে সবাই সবাই আবার সব অনুষ্ঠানেই আজকালকার দিনে ছবি তোলা, ভিডিও করা এগুলো বিশাল বড় একটা অংশ, তো সেটাই এখন আমরা সেরে নিলাম। এই কেকখানা কাটার সময় হয়েছিল আরো এক হাসির মহড়া। বুঝতেই পারছিলাম না কি বলে কেকটাকে কাটবো। অ্যানিভার্সারি, বার্থডের সময় কি বলতে হয় সে তো জানি, তবে এই জিনিস যেহেতু জীবনে প্রথম, তাই একটু অদ্ভুত লাগছিল ঠিকই। তবে বিপরীত দিক থেকে সব বন্ধু বান্ধবীরা বলছিল হ্যাপি বেবি শাওয়ার, সেটা বলেই আমি কেকটা কেটে খাবার দাবার খেতে শুরু করলাম। আজকের এই বিশেষ দিনে পঞ্চব্যঞ্জন গুছিয়ে খেতে বসার এক অন্যরকম আনন্দ, কত স্মৃতি জড়িয়ে থাকে। পরবর্তীতে আমি যতই ভালো মন্দ গুছিয়ে খেতে বসি না কেন, এই স্মৃতি আর কখনোই ফিরে পাবো না। দুপুর 2:30 থেকে 3টের মধ্যেই বেশিরভাগ মানুষের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাকি ছিলেন এই কজন। খাবার দাবার পরিবেশনার দায়িত্বে ছিল কাঞ্চন আর দাদা, যদিও ওদের আমি একটু সাহায্য করেছিলাম, তাই তখন অত ব্যস্ততার মধ্যে আর ভিডিও করে উঠতে পারিনি। সবশেষে খেতে বসেছে এই 4 জন, আর উল্টো দিকে আমরা সবাই বসে কত গল্প আড্ডা দিচ্ছি। সবাই আশীর্বাদ করবেন মা হবার এই বাকি পথটুকুনি যেন আমি খুব সুন্দরভাবে অতিক্রম করতে পারি। বেশ, চলুন আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।